কে যে ক্লাসটা নেওয়া হচ্ছে এটা ক্লাস 9-এর বিষয়। এবার তোমাদের বারে বারে আমি একটা কথা বলি যে যখনই আমার মনে হয়েছে যে এই জায়গাটায় প্রবলেম আছে ছেলেদের বা ছাত্রছাত্রীদের, সেখানেই আমি সেটাকে রেকটিফাই করার চেষ্টা করি। প্রবলেমটা আজকে অ্যারাইজ করেছে। আমার নিজস্ব স্টুডেন্টরা, তাদের কিছু অ্যাক্টিভিটি করার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু তার উত্তর যখন পাঠিয়েছে একটা জায়গায় প্রচুর ভুল হয়েছে। আমার মনে হচ্ছে সেটা হয় তারা বুঝতে পারেনি, নয়তো আমি তাদের বোঝাতে পারিনি। কোনো একটা ফল্ট আছে। তা আমি ধরে নিচ্ছি আমার এন্ডে ফল্ট। কারণ সবসময় আমরা শিক্ষকরা আমরা ভেবেই নিই যে আমি তাকে বোঝাতে পারিনি, স্টুডেন্টদের তারা পড়েছে, আমরা বোঝাতে পারিনি। তো ফাইন, সেই জায়গাটায় আরেকটু ক্ল্যারিফিকেশন করে দিই যাতে সেটা বুঝতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, জাস্ট ম্যাগনিফাই দ্য ম্যাটার, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। তাহলে আজকের বিষয় হচ্ছে, খুব শর্ট একটা ভিডিও করে দিচ্ছি, সেটা হচ্ছে সিম্পল ডিস্টিলেশন, অর্থাৎ সাধারণ যে পাতন এবং আংশিক পাতন। এটা তোমাদের ক্লাস 9-এর সেপারেশন অফ মিক্সচার, যেটা আমার একটা ভিডিও আছে চ্যানেলে, সেখানে বলা রয়েছে, সেটা একটু এনলার্জ করে দিচ্ছে, এই দুটোকে জাস্ট কম্পেয়ার করে দিচ্ছে যে সাধারণ পাতন কখন করব এবং আংশিক পাতন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কখন করব ইন সেপারেশন অফ মিক্সচার। অর্থাৎ মিক্সচার কোনো একটা মিশ্র পদার্থ, তার যে উপাদানগুলো সেটাকে পৃথক করার জন্য কখন আমি সাধারণ পাতন করব, কখন আমি আংশিক পাতন করব। ঠিক আছে, এই দুটোর ভিতর পার্থক্য একটু চট করে বুঝে নিই। ইউ ক্যান সি দ্য ডায়াগ্রাম। তোমার রাইট হ্যান্ড সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ডায়াগ্রাম রয়েছে। এটা হচ্ছে সাধারণ যে পাতন প্রক্রিয়া। পাতন প্রক্রিয়াতে কি করা হয়, যে কোনো লিকুইড, তার মানে তরল, যেটা আমরা শিখেছি এর আগে, সরি ওয়ার ইট ইজ, দাঁড়াও আর একটু নিয়ে আসতে হবে আমাকে। ওকে, তাহলে দেখো, আমরা যদি দেখি তাহলে কি করতে হচ্ছে, যে তরলটাকে আলাদা করছি কি করে, তরলকে তাপ দিচ্ছি, সে হয়ে যাচ্ছে বাষ্প, ভেপা, লিকুইড টু ভেপা। ভেপারকে আবার আমরা কি করছি, ঠান্ডা করছি, তাহলে কি হয়ে যাচ্ছে, সে আবার তরল হয়ে যাচ্ছে। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করছি, একে অপরের থেকে আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, এবার নর্মাল ডিস্টিলেশন যেটা দেখতে পাচ্ছি, নর্মাল ডিস্টিলেশন যে প্রসেস, সেখানে পাশের ছবিটার দিকে তাকাও, আমি জাস্ট একটা ছবি আঁকছি, যে এখানে মিক্সচারটাকে রাখলাম। ঠিক আছে, মিক্সচারে কে কে থাকবে, তাহলে সাধারণ যে ডিস্টিলেশন, নর্মাল ডিস্টিলেশন যেটা ছবি দেখতে পাচ্ছ, এই ডিস্টিলেশন কার কার করা যাবে, করা যাবে হচ্ছে দুটি অ দুটি, সরি লেখাটা কেমন হচ্ছে, মিশ্রণীয় তরল। তাহলে দুটো যারা কমপ্লিটলি ডিসলভ করছে, একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে, অর্থাৎ টু মিসিবল লিকুইড। ঠিক আছে, যারা একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে কাদের, যদি কোনো তরল তার সঙ্গে নন ভোলাটাইল, ঠিক আছে, তোমার অর্থাৎ যে উবে যায় না, এরকম কোনো যদি কঠিন, ঠিক আছে, এরকম যদি কঠিন কোনো মিশে থাকে তরলের সঙ্গে, তাহলে সেই তরলটাকে আমরা পৃথক করি। কিংবা দুটো তরল যারা একে অপরের সঙ্গে মিশে গেছে একেবারে, এইবার একটা শর্ত আছে, কি, নর্মাল ডিস্টিলেশনের ক্ষেত্রে শর্তটা হচ্ছে যে দুটো তরলের যে বয়লিং পয়েন্ট, দুটি শর্ত কি, শর্ত হচ্ছে ডিস্টিলেশনের ক্ষেত্রে বয়লিং পয়েন্ট ডিফারেন্স। অর্থাৎ দুটো তরল, দেখো কঠিন আর তরলের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ কঠিনের বয়লিং পয়েন্ট অনেক বেশি তরলের থেকে, তরল তো আগেই বাষ্পীভূত হবে। কিন্তু যখন তোমার দুটি তরল আমরা ডিস্টিলেশন করছি, অর্থাৎ যে দুটি তরল একে অপরের সঙ্গে মিশে আছে, দুটি
তরলের বা একাধিক তরল হতে পারে, তাদের ডিফারেন্স ইন বয়লিং পয়েন্ট, এই জায়গাটা শর্ততে ভেরি ইম্পর্টেন্ট, ডিফারেন্স ইন বয়লিং পয়েন্ট সেটা কত, সেটা গ্রেটার দেন 30°C, এটা কোনো কোনো জায়গায় 25, তাহলে এটাও ভুল নয়। তার মানে মোটামুটি 30°C মানে বয়লিং পয়েন্টের যদি ডিফারেন্স থাকে, 30°C এর বেশি ডিফারেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সাধারণ পাতন পদ্ধতি ব্যবহার করতে পারি। তাহলে তোমাদের যদি কখনো একটা মিশ্রণ যেখানে দুটো তরল আছে, সেক্ষেত্রে যদি তাদের বয়লিং পয়েন্টের পার্থক্য, স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 30° বা তার বেশি থাকে, তাহলে সাধারণ পাতন পদ্ধতিতেই আমরা আলাদা করতে পারবো। আর যদি কোনো কঠিন, যেমন ধরো নুনের সঙ্গে জল দিয়ে একটা দ্রবণ তৈরি করলাম, মিশ্রণ তৈরি করলাম, চিনির সঙ্গে জলের একটা মিশ্রণ তৈরি করলাম, সেক্ষেত্রে জলটাকে আলাদা করতে হলে আমরা সাধারণ ডিস্টিলেশন প্রসেসই ব্যবহার করতে পারি। তাহলে বয়লিং পয়েন্ট ডিফারেন্স, এই জায়গাটায় আজকে গোলমাল হয়েছে ছেলেদের, সেই জায়গাটা আমি কারেকশন করছি, বোঝাচ্ছি। সেটা হচ্ছে বয়লিং পয়েন্টের যে ডিফারেন্স, সেটা তোমার দুটো তরল যদি হয় তাহলে গ্রেটার দেন 30°C উষ্ণতার উপরে যদি পার্থক্যটা থাকে, তাহলে এবার এর ক্ষেত্রে কি করা হয় সেটা এবার বলে দিই। তাহলে শর্তটা আমি বলে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার এক্ষেত্রে মিশ্রণটা তুমি নিয়েছো এখানে, তাহলে মিশ্রণটা নিয়েছো, এখানে একটা থার্মোমিটারও ইউজ করা হয়ে থাকে, কারণ টেম্পারেচারটা দেখার জন্য যে প্রথমে কে আগে বাষ্পীভূত হচ্ছে। তার কারণ এই টেম্পারেচার, এই হোয়াট ইজ দ্য তোমার তোমার কি ইংরেজিতে বলা যায়, ইম্পর্টেন্স অফ থার্মোমিটার ইন বোথ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আর নর্মাল ডিস্টিলেশন। আমরা এখন নর্মাল ডিস্টিলেশন নিয়ে কথা বলছি, সাধারণ পাতন নিয়ে কথা বলছি। এই থার্মোমিটারের ইম্পর্টেন্সটা কোথায় দেখো, যদি ধরো তোমাকে বলে দিলাম একটা ধরো সাপোজ ওয়াটার, তাহলে এখানে একটা মিশ্রণ আছে যেমন জল H2O, আরেকটা ধরো ইথানল, তাহলে জলে বয়লিং পয়েন্ট কত, 100°C, এটা কত 74.3, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এটা যদি এদের বয়লিং পয়েন্ট হয় দুটো, তাহলে এদের বয়লিং পয়েন্টের পার্থক্য কত, স্ফুটনাঙ্কের পার্থক্য কত, তাহলে নিয়ার অ্যাবাউট 74, তাহলে 26, তাই তো। তাহলে একটা কাজ করি, আমি এই ইথানলটা, যেহেতু এদের বয়লিং পয়েন্টের পার্থক্য, স্ফুটনাঙ্কের পার্থক্য 30 থেকে অনেক কম হয়ে যাচ্ছে, তাহলে ছেড়ে দাও, এই পদ্ধতিতে এরা করাটা ঠিক হবে না। অতএব এই দুটোকে এই পদ্ধতির সাহায্যে কিন্তু আমি করব না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, জলের সঙ্গে মিথানল দিয়ে দিই, ঠিক আছে। তাহলে মিথানল যদি দিই, তাহলে এটা নিয়ার অ্যাবাউট, আমার এক্স্যাক্ট ফিগারটা মনে নেই, দেখি এখানে আছে 63°C, আমি স্পেসিফিক বলে দিচ্ছি, দাঁড়াও, মিথানল 65, তাহলে মিথানল হচ্ছে 65°C, 65, তাহলে এদের স্ফুটনাঙ্কের পার্থক্য কিন্তু 30 থেকে বেশি। ন্যাচারালি এই দুটোর মিশ্রণ একটা নিলাম, ঠিক। একটা থার্মোমিটার উপরে লাগানো রয়েছে, পাশে ছবিতেও দেখতে পাচ্ছ থার্মোমিটার। বলে কেন, বলে আমি যে উষ্ণতা হিট দেব, পাতন করব, এবার পাতন করার সময় যদি আমি প্রথমেই 120°C উষ্ণতায় উত্তপ্ত করে থাকি, তাহলে কি হবে, তাহলে তো জলও বাষ্পীভূত হবে, মিথানলও বাষ্পীভূত হবে। তাহলে মিথানল এবং জলের বাষ্প দুটো একসঙ্গে মিশে থাকে, তাহলে তাদের আলাদা করব কি করে, করতে পারবো না, ঠিক। তাহলে যে এদের যেহেতু 30°C উপরে স্ফুটনাঙ্ক, কোনো ইস্যু নেই যে এদের আলাদা করার, আমরা পারবো খুব সহজে। খালি থার্মোমিটার একটা লাগানো আছে ওপরে, বাষ্পর উষ্ণতা দেখবে যে যেন ওটা 100 ধারের কাছে না যায়, তাহলেই হলো, ঠিক আছে না। 65 আশেপাশে যখনই যাবে, 65 ক্রস করবে, মিথানল বাষ্পীভূত হবে, বাষ্পীভূত হওয়ার পর এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা শীতক থাকে, ঠিক আছে। এটা আমি আগেও এক্সপ্লেন করেছি আমার চ্যানেলে, যে একটা মোটা নল, তার ভেতরে একটা
অরিজিনাল যেটা নল যেখান থেকে তোমার বাষ্পটা যাচ্ছে তার চারিদিকে একটা মোটা নল থাকে, দুদিকে পাইপ থাকে, এর ভেতরে শীতল জল ভরে দেওয়া হয়। ফলে কি হয়, যে ধরো যখন টেম্পারেচার, এখানে যখন আমি টেম্পারেচার আমি ইউজ করছি ধরো 70 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 70 ডিগ্রি সেলসিয়াস যখন আমি মানে দিলাম, তখন কি হলো, শুধুমাত্র মিথানল বাষ্প পেলাম, জল কিন্তু সেই অর্থে ফুটছে না, জলের স্ফুটনাঙ্কের কাছাকাছি যায়নি। তাহলে এই টেম্পারেচারে মিথানল বাষ্প এখানে উঠলো, ওঠার পর যখন এই শীতকের মাঝখান দিয়ে গেল, সে ঠান্ডা হলো, ফলে এখানে কনডেন্স হয়ে অর্থাৎ তরল থেকে বাষ্প হলো, ফুটিয়ে সেখান থেকে আমি কি করলাম, আবার শীতকে ঠান্ডা করে এখানে ড্রপ আকারে দেখো এখানে মিথানল তোমার পেয়ে গেলাম। এইভাবে জল এবং মিথানলকে আলাদা করে ফেললাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেটা আমাদের বলার জন্য, নক করার জন্য আজকে ভিডিও করা হয়েছে, সেটা হচ্ছে 25 থেকে 30। তো আমি এক জায়গায় 30 পেয়েছি, 25 পেয়েছি, 30-এর পাল্লা ভারী, 30টাকে ধরে নাও। অতএব 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পার্থক্য যদি থাকে, তার থেকে বেশি থাকে, তাহলে আমরা সাধারণ পাতন পদ্ধতিতে এটাকে পৃথক করতে পারবো। ফাইন, এবার নেক্সট যেটা দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা আরেকটা পাতন পদ্ধতি, সাধারণ পাতনের মতো, নাম হচ্ছে আংশিক পাতন। ঠিক আছে, আংশিক পাতনে কিচ্ছু করা হয়নি, যেমন দেখো পাতন ডিস্টিলেশন, পাতন তরল থেকে বাষ্প থেকে তরল, প্রসেস ইজ সেম। কিন্তু এই আংশিক পাতনের ক্ষেত্রে দেখো, আমরা তো সাধারণ পাতন দিয়ে কঠিন তরলকে আলাদা করতে পারি, কোনো অসুবিধা নেই, যে কোনো কঠিন তরলের মিশ্রণকে আমরা সাধারণ পাতন দিয়ে আলাদা করব। তরল যদি হয় মিশ্রণ, যদি 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি বয়লিং পয়েন্টের ডিফারেন্স হয় সাধারণ পাতন, তার থেকে যদি কম হয়, তাহলে এই জায়গাটা ইম্পর্টেন্ট। আংশিক পাতন তখনই ব্যবহার করব যখন বয়লিং পয়েন্ট ডিফারেন্স লেস দেন 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ খুব কাছাকাছি বয়লিং পয়েন্ট যখন হবে, তখন একটু সফিস্টিকেটেড পাতন দরকার, অর্থাৎ সেক্ষেত্রে আমরা করব আংশিক পাতন। ঠিক আছে, তোমার এইবার এক্ষেত্রে কিছুই নয়, আমরা এই যে ধরো কাছাকাছি যেহেতু বাষ্পগুলো টেম্পারেচার, অর্থাৎ এক্ষেত্রে তো একদম থার্মোমিটার তো চাই, কিন্তু তার আগে এই যে গোলতল ফ্লাস্ক, তার মুখে কি করা হয়, একটা এরকম লম্বা, আংশিক পাতনের ক্ষেত্রে কি করা হয়, আমি আরেকবার ছবিটা আঁকি, একটা গোলতল ফ্লাস্ক যেটা নিলাম, যেটা আমি হিট দেব, যার ভিতর মিশ্রণটা রাখবো, তার মুখে দেখো একটা এরকম লম্বা মতো একটা কলম আমি ইউজ করছি, যার ভেতর দিয়ে বাষ্পটা যাবে। ঠিক আছে, এটাকে বলে এই ফ্র্যাকশনাটিং, অর্থাৎ ফ্র্যাকশনাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ফ্র্যাকশনাটিং কলাম, MN, ফ্র্যাকশনাটিং কলাম। ঠিক আছে, অর্থাৎ আংশিক পাতনের যে স্তম্ভ একটা ব্যবহার করা হয়। এইবার এখানে কি হয়, কিছু বাধা দেওয়ার জিনিস থাকে, কাকে, বাষ্পটাকে বাধা দেওয়ার মতো এরকম অনেক জায়গা থাকে যেটা বাষ্পটাকে বাধা দেয়। ঠিক আছে, এরকম লম্বা, অর্থাৎ বাষ্পটা এরকম ভাবে বাধা খেয়ে উপর দিকে ওঠে। এটাই হচ্ছে এক্সট্রা একটা কলাম ব্যবহার করা হয়, যেহেতু বয়লিং পয়েন্টের ডিফারেন্স খুব কাছাকাছি হলেও এই পাতনের সাহায্যে আমরা চালিয়ে দিতে পারি। ঠিক আছে, ধরো তাদের ভিতর বয়লিং পয়েন্ট ডিফারেন্স 10 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেক্ষেত্রে এই সফিস্টিকেটেড ওয়েতে যদি করতে হয়, তাহলে আমাকে বাষ্পটাকে যাতে আটকে আসতে ধীরে ধীরে উপর দিকে ওঠে, সেটার ব্যবস্থা করতে হবে, তাই এই এক্সট্রা কলামটা ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, এবার এই কলামের যে মাথায়, তার ওপরে আমরা কিন্তু যেমন এই কলামের মাথায় তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এর মাথায় আমি থার্মোমিটার ইউজ করতে, থার্মোমিটার ছাড়া তো এক বিন্দু চলবে না, কেননা খুব মাইনিউটলি টেম্পারেচারটাকে মেনটেন করতে হবে, এই বাষ্পের টেম্পারেচার। ঠিক আছে, তার ভেতর যখন তারপরে যে শীতক দিয়ে যেমন যাচ্ছে, এরকম শীতক দিয়ে পার হবে, কোনো অসুবিধা নেই, শীতক দিয়ে পার হলো, সেটা ইস্যু নয়। ইস্যু যদি ছবিটার দিকে তাকাও ডান দিকে, তাহলে দেখতে পাবে গোলতল ফ্লাস্কের উপরে একটা বাধা,
একটা ফ্র্যাকশনেটিং কালাম ইউজ করা হয়, অর্থাৎ বাষ্পটাকে বাধা খেয়ে খেয়ে সে উপর দিকে উঠবে। তারপরে বাকি সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেম নর্মাল পাতনের মতো। ঠিক আছে, এটাই হচ্ছে আংশিক পাতন। ঠিক আছে, অর্থাৎ আংশিক পাতন যেহেতু বয়লিং পয়েন্টের ডিফারেন্স বা স্ফুটনাঙ্কের ডিফারেন্স পার্থক্য খুব কাছাকাছি, তাই একটা বাধা সৃষ্টি করা হয়, বাষ্পটাকে ধীরে ধীরে উপর দিকে তোলা হয়, যাতে আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারি, প্রত্যেকটা উপাদানকে আমরা আলাদা করতে পারি। কারণ উপাদান দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, একাধিক উপাদান কিন্তু একসঙ্গে মিশ্রণে থাকতে পারে। যেমন ধরো পেট্রোলিয়াম প্রোডাক্ট, সেখানে কত ধরনের মিশ্রণ আমরা বাই প্রোডাক্ট হিসাবে পেট্রোলিয়াম থেকে আলাদা করি, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, আংশিক পাতন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আংশিক পাতনে অবশ্যই মানে পাতনের মতো আমরা থার্মোমিটার ব্যবহার করব, তার ভূমিকা তোমরা বুঝে গেছো। আর সেক্ষেত্রে যে তরলগুলো ব্যবহৃত হবে তার বয়লিং পয়েন্টের পার্থক্য লেস দ্যান 30 থেকে কম। ঠিক আছে, তাহলে এইবার চলে আসি আমরা, ব্যাপারটা তো আমরা আগেও জেনেছিলাম, দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে তাহলে আমরা যদি, আমার কাছে একটা দেখো এর ক্ষেত্রে একটা চার্ট, মিশ্রণ ইথার অ্যান্ড টলুইন। তাহলে ইথার এবং টলুইন যদি মিশ্রণ তোমাকে পরীক্ষায় আসে, তাহলে এটাকে কোন পদ্ধতিতে পাতন, কি পাতন, দেখো স্ফুটনাঙ্কের পার্থক্য দেখো, নিয়ার অ্যাবাউট 70 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা হচ্ছে সাধারণ পাতন। ইথার বেঞ্জিন 35-80, নিয়ার অ্যাবাউট 45 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য বয়লিং পয়েন্ট, অতএব এটাও সাধারণ পাতন পদ্ধতি। অ্যাসিটোন মিথানল, অ্যাসিটোন আর মিথানলের পার্থক্য দেখো, এই থার্ড মিশ্রণের পার্থক্য দেখো, 56-65, ন্যাচারালি কত তোমার 9 ডিগ্রি ডিফারেন্স। তার মানে এক্ষেত্রে অবশ্যই আংশিক পাতন, অর্থাৎ সেই ফ্র্যাকশনেটিং কালাম ব্যবহার করে আংশিক পাতন আমাকে করতে হবে, না হলে কিন্তু ভালোভাবে আলাদা করতে পারবো না। অর্থাৎ বাষ্পকে বাধা দিয়ে আস্তে আস্তে তুলতে হবে, তুলে তারপরে করতে হবে। N2 নাইট্রোজেন, এয়ারের যে উপাদান রয়েছে, যার বয়লিং পয়েন্ট -196 ডিগ্রি সেলসিয়াস, আর্গন -186 ডিগ্রি সেলসিয়াস, অক্সিজেন -183 ডিগ্রি সেলসিয়াস। ফলে দেখো এদেরও দেখো বয়লিং পয়েন্ট খুব কাছাকাছি, ফলে এর ক্ষেত্রেও আংশিক পাতন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করতে হবে। হেক্সেন টলুইন, দুটো তরল, তাহলে তার ক্ষেত্রে দেখো 69-111 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 69-111, ন্যাচারালি পার্থক্য দেখো 30 ডিগ্রির থেকে অনেক বেশি, ন্যাচারালি এটা সাধারণ পাতন, দন্তের সহায়িকা সাধারণ পাতন দিয়ে করছো। তাহলে এটা আংশিক পাতন, এটা আংশিক পাতন, এগুলো সবই সাধারণ পাতন হলো। মিথানল জল, এক্ষেত্রেও দেখো 65-100, তার মানে 35 ডিগ্রি ডিফারেন্স, তার মানে সাধারণ পাতন দিয়ে করতে যেতে পারে। লবণ জল, এটা তো একটা কঠিন একটা তরল, তাহলে সাধারণ পাতনই ব্যবহার করব, এক্ষেত্রে তো দেখা দেখের কি আছে, সাধারণ পাতন। ইথানল জল, ইথানল জল যখন এলাম 78.4 ডিগ্রি সেলসিয়াস, আর একটা জল হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ইথানল, তাহলে পার্থক্য কত, নিয়ার অ্যাবাউট 22, 30 ডিগ্রি থেকে কম, তার মানে এর ক্ষেত্রে আমরা আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করব। তার মানে এক্ষেত্রে যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম, ইথানল জল যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্সটা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে কম, তাদের ক্ষেত্রে আমরা আংশিক পাতন, যেটা ইথানল জল হলো। নাইট্রোজেনের বিভিন্ন পেট্রোলিয়াম প্রোডাক্টস এক্সাম্পল দিতে পারে, বায়ুর যে উপাদান কয়েকটি দিলাম তার পার্থক্যের জন্য আংশিক পাতন, অ্যাসিটন মিথানলের ক্ষেত্রেও করতে হলো, আর বাকিদের ক্ষেত্রে আমরা কিন্তু সাধারণ পাতন দিয়েই করলাম। তাহলে এই কনফিউশনের যে জায়গাটা ছিল সেটা কিন্তু মিটিয়ে দিলাম। ঠিক আছে, আর একটা প্রশ্ন দিয়েছিলাম যেটার ক্ষেত্রেও কিন্তু উত্তরটা একটু অন্যরকম এসছে, সেটা হচ্ছে সমুদ্রের জল থেকে লবণকে কোন পদ্ধতির সাহায্যে আলাদা করা বাস্তবসম্মত। তাহলে এক্ষেত্রে দেখো আমরা তো লবণ আর জল আছে, পাতন দিয়ে ব্যবহার করতে পারি, জলটাকে আমি খাবার জল হিসেবে রাখলাম, কিন্তু সেটা তো কস্টলি অ্যাফেয়ার একটু। ঠিক আছে, তাহলে আমরা বাস্তবসম্মত কথাটা এলে তোমরা যেটা ব্যবহার করতে পারো পদ্ধতি, সেটা তোমরা জানো যে সমুদ্রের জলকে ধরে রাখা হয় একটা জায়গায়,
সেই তারপরে সেটাকে রোদে ফেলে রাখা হয়, জলটা ইভাপোরেট করে যায়। তাহলে মানে কি, আর লবণটা পড়ে থাকে। তাহলে বাস্তবসম্মত ক্ষেত্রে তোমরা ইভাপোরেশন কথাটাও লিখতে পারো। ঠিক আছে, বাষ্পীভবনের সাহায্যে বা বাষ্পায়নের সাহায্যে আমরা কি জলটাকে আলাদা করতে পারি। যদি জলটাকে আবার কি কাজে লাগাতে হয়, জলটাকে ধরে রাখতে হয়, সেক্ষেত্রে আমরা পাতন বা রিভার্স অসমোসিস প্রসেস রয়েছে, সেক্ষেত্রে আমরা জলটাকে পিউরিফাই করতে পারি, খাবার জলটাকে আলাদা করতে পারি। আদারওয়াইজ লবণটাকে যদি শুধু দরকার হয়, তাহলে সেক্ষেত্রে বাস্তবসম্মত যে পদ্ধতি যার সাহায্যে লবণ তৈরি করা হয় সেটা